আয়তনের দিক থেকে ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য রাজস্থান। ভারতবর্ষের মোট আয়তনের প্রায় 10.4% এলাকায় রাজস্থানের অবস্থান। রাজার দেশ বা স্থান, সেই থেকেই এই জায়গাটির নাম হয় রাজস্থান। এখানকার ঐতিহ্য, স্থাপত্যকলা, সমৃদ্ধ সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে চলেছে বছরের পর বছর। এখানকার প্রাচীন নিদর্শনগুলি দেখলে মনে হয় যেন ইতিহাসের গলি ধরে পায়চারি করছি। তবে পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ হল এখানকার ধু ধু মরুভূমি, দি গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, থর মরুভূমি। আর এই মরুভূমির বালিয়াড়িতে রাত্রিবাস, উটের পিঠে ভ্রমণ আর জিপ সাফারি করার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ পর্যটক। এছাড়া যেহেতু রাজার দেশ, তাই এখানে রয়েছে অসংখ্য অপূর্ব দুর্গ বা কেল্লা। কি তার গঠন, কি তার বিশালতা, কি তার সৌন্দর্য, বর্ণনা করতে গেলে সত্যিই ভাষায় টান পড়ে। আর এই দুর্গগুলির বিভিন্ন মহলে সোনা আর রূপোর যেন মেলা বসেছে। রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুর, ব্লু সিটি যোধপুর, গোল্ডেন সিটি জয়সালমের, রেড সিটি বিকানের, লেক সিটি উদয়পুর আর মাউন্ট আবুর দিলওয়ারা জৈন মন্দির আপনাকে অবাক করে দেবে। তাছাড়া চিতোরগড়ের ইতিহাস, আজমের শরীফ দরগা আর প্রাচীন পুষ্কর সত্যি মুগ্ধ করার মতো। আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো ভালোভাবে আর খুব কম সময়ে কিভাবে রাজস্থান ভ্রমণ করবেন, এখানকার হোটেল, খাওয়া দাওয়া, যাতায়াত, ড্রাইভার, খরচ ও অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। দীর্ঘ 12 দিন ধরে আমি রাজস্থানের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখেছিলাম, যার মধ্যে অনেকগুলি ভ্রমণের জায়গা ছিল আর অনেকগুলি ভ্রমণের দ্রষ্টব্যও ছিল। এছাড়া বেশ কয়েকটি ট্রেনে আমাকে ভ্রমণও করতে হয়েছিল। এই কারণে রাজস্থানের এই এত বড় ভ্রমণ পথটিকে আমি 2টি পর্বে আপনাদেরকে দেখাবো। প্রথম পর্বে থাকবে বিকানের, জয়সালমের, যোধপুর ও মাউন্ট আবু, আর পরের পর্বে থাকবে উদয়পুর, চিতোরগড়, আজমের, পুষ্কর ও জয়পুর। আর এই অনেক বড় ভ্রমণ পথটিকে খুব সহজে বোঝার জন্য আপনাদের সবার প্রথমে মানচিত্রে চোখ রাখতে হবে। রাজস্থান ভ্রমণের শুরুতেই পরে জয়পুর, তাই ভ্রমণ এখান থেকেই শুরু করতে পারেন। প্রথমে জয়পুর, তারপর একে একে পুষ্কর ও আজমের, চিতোরগড়, উদয়পুর, মাউন্ট আবু হয়ে চলে আসুন যোধপুর। যোধপুরের পর চলে যান জয়সালমের, আর জয়সালমের থেকে বিকানের ভ্রমণ করে আপনার রাজস্থান ভ্রমণ শেষ করুন। আবার চাইলে উল্টো পথেও বিকানের থেকে শুরু করে ভ্রমণ শেষ করতে পারেন জয়পুরে এসে। চাইলে জয়পুর থেকে ঘুরে নিতে পারেন রণথম্বর। আমি আমার ভ্রমণ বিকানের থেকে শুরু করে শেষ করেছিলাম জয়পুরে। নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি হাওড়া স্টেশনে। আমার এবারের গন্তব্য বিকানের। ধরবো 22307 হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস। এখান থেকে ছাড়ার সময় হচ্ছে রাত্রির 11টা 25 আর বিকানের পৌঁছাচ্ছে পরশুদিন সকাল 6টা 15, মানে 30 ঘন্টা 50 মিনিটের ট্রেন যাত্রা। ট্রেন পথে হাওড়া থেকে বিকানেরের দূরত্ব 1884 কিলোমিটার। যে ট্রেনটায় করে আমি যাচ্ছি সেটা সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার আর শুক্রবার চলাচল করে। ট্রেন পথে রাজস্থানের বেশিরভাগ জায়গাগুলোই খুব ভালোভাবে সংযুক্ত আছে, তবে যে কোনো একদিক থেকে শুরু করে অন্যদিকে শেষ করতে পারলে ভালো হবে। রাজস্থান ভ্রমণের জন্য বেশ কয়েকটি ট্রেনের নাম ও যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম। বিকানেরে আমি যে হোটেলে উঠেছিলাম সেটা আমার নিজেরই পছন্দ হয়নি, তাই তার যোগাযোগ নাম্বার দিলাম না। পরিবর্তে জুনাগড় ফোর্টের কাছে বেশ কয়েকটি ভালো ও বাজেট হোটেলের নাম ও যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম। আপনারা চাইলে সব কিছু ভালোভাবে জেনে তারপর বুকিং করতে পারেন। সাইট সিনের জন্য অপশান গাড়ি, অটো অনেক আছে। এই স্টেশন হচ্ছে আমার পিছনেই, এই দেখুন। তো এই বিকানের জংশনে আপনি নেমে এখান থেকে আপনি গাড়ি বুকিং করে নিতে পারেন। গাড়ি এখানে অনেক রাখা আছে, আপনি একটু কথা বলে নেবেন। আর এখানে 2 রকমের অটোও আছে। একটা ছোট অটো, যেটা ছোট অটো সেটায় 4 জন ধরবে, আর যেগুলো একটু বড় অটো
সেগুলোতে 6 জন 7 জন ধরে যাবে। তা আপনারা যদি বড় অটো নেন সেক্ষেত্রে খরচ হবে 1500 টাকা, দরদাম করা যাবে। আর একটা ছোট অটো যদি নেন সেক্ষেত্রে আপনাদের খরচ হবে 1200 থেকে 1000 টাকা। এইখানের এই ছোটো মোটু হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, আমি আর আমার এই অটো যিনি চালাচ্ছে সেই দাদা দুজনে। তা রেস্টুরেন্টটা ভালো। আর এই যে অটোটা আমি নিয়েছি, এই যে ইনি আমার থেকে 1200 টাকা নিচ্ছেন, সব জায়গাগুলো ঘুরিয়ে দেবেন। আর প্রথমে 1500 টাকা বলেছিলেন, তা আমি 1200 টাকায় রাজি করিয়েছি। ভালো এবং নলেজ আছে এখানকার বিভিন্ন জায়গাগুলো সম্পর্কে। এই রাজস্থান ভ্রমণের প্রত্যেকটি স্থানের বিস্তারিত তথ্য এই চ্যানেলে আগেই দেওয়া আছে। আজ শুধু আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিভাবে ভ্রমণ করবেন সেটি জানিয়ে দিচ্ছি। যদি আপনাদের এখানকার ইতিহাস, সংস্কৃতি ও অন্যান্য বিষয়ে আগ্রহ থাকে তাহলে সেই পর্বগুলি আপনারা দেখে নিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। বিকানের ভালোভাবে ঘুরে দেখার জন্য 2টি দিনের প্রয়োজন, তবে কয়েকটি জায়গা বাদ দিয়ে একদিনেই এই বিকানের ভ্রমণ করে নেওয়া যায়। আমি একদিনেই রামপুরিয়া হাভেলি, ভান্দাসা জৈন মন্দির, লালগড় প্যালেস, দেশনোকের বিখ্যাত কর্ণী মাতার মন্দির যেখানে ইঁদুরকে পুজো করা হয়, ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল যেখানে বিভিন্ন প্রজাতির 300টিরও বেশি উট দেখতে পাওয়া যায়, সাথে উটের দুধের বিভিন্ন খাবারও এখানে পাওয়া যায়। আর ঘুরে দেখেছিলাম বিখ্যাত জুনাগড় ফোর্ট। এই যে প্যালেসটা দেখছেন, এই প্যালেসটারই নাম হচ্ছে লালগড় প্যালেস। এই প্যালেস কিন্তু খুব বেশি বছরের পুরনো নয়। 1902 সালে এই প্যালেসের নির্মাণ কার্য শুরু হয়। মহারাজা গঙ্গা সিং এই প্যালেস নির্মাণ করেন আর 1926 সালে এই প্যালেসের কাজ শেষ হয়। যেমন পুষ্করে ক্যামেল ফেস্টিভ্যাল পালন করা হয় না, তেমন কিন্তু বিকানেরেতেও ক্যামেল ফেস্টিভ্যাল পালন করা হয়। বছরে 2 দিন, জানুয়ারি মাসে সেই উৎসব কিন্তু পালন করা হয়। আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল। ICAR মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ 1984 সালে এই জায়গাটা নির্মাণ করেন। তারপরে 1995 সালে এইটা ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেলে পরিণত হয়। এই জায়গাটা আসলে হচ্ছে ক্যামেলদের ফার্মিংয়ের জন্য, তাদের সংরক্ষণের জন্য, তাদের উপর রিসার্চ করার জন্য নির্মাণ করা হয়েছে। আমরা রাজস্থানে নিরাপত্তার জন্য বেশিরভাগ দুর্গই দেখি পাহাড়ের উপরে নির্মাণ করা হয়েছে, কিন্তু রাও বিকা সমতলেই তার বিশাল ও অপূর্ব কেল্লার নির্মাণ করেন। বিকানের জংশন থেকে সেই কেল্লার দূরত্ব মাত্র 1 কিলোমিটার। পায়ে হেঁটেও যাওয়া যায়, মিনিট 20 মতন সময় লাগে। শুনেছি এখানে নাকি 56 কিলো সোনা ব্যবহার করে একটি মহলের নির্মাণ করা হয়েছিল। এছাড়া এখানে আছে 300 কিলো রূপোর একটি অপূর্ব সিংহাসন, 65 কিলো রূপোর দরজা আর অপূর্ব সব মহল। রাজস্থানে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, তাই বৃষ্টিপাত কি সেটা বোঝানোর জন্য এই কেল্লায় একটি অপূর্ব মহলের নির্মাণ করা হয়েছিল। এছাড়া রাজার পোশাক, আসবাবপত্র, বাসনপত্র, অস্ত্রশস্ত্র, রূপোর বিছানা ও আরো নানান জিনিস এখানে সংরক্ষণ করে রাখা আছে। আচ্ছা, কেল্লার একদম সামনে আমি চলে এসেছি। এবার আমাকে টিকিট করতে হবে। এখানে টিকিটের যে প্রাইস হচ্ছে সেটা হচ্ছে মিউজিয়াম দেখার জন্য 50 টাকা, আর এমনি ভিতরে আপনি ঘুরবেন তার জন্য 100 টাকা, আর আপনি যদি ভিডিওগ্রাফি করেন তার জন্য আপনাকে 200 টাকা দিয়ে একটা টিকিট করতে হবে। রাজস্থান ভ্রমণে প্রতিটি ঐতিহাসিক দ্রষ্টব্যগুলি দেখার জন্য আপনারা একটি গাইডের সাহায্য নিতে পারেন। টিকিট কাউন্টারের সামনে থেকেই সঠিক গাইড পেয়ে যাবেন। খরচ হয় একটি পুরো গ্রুপের জন্য 400 থেকে 500 টাকা। খুব কম সময়ে বিশেষ বিশেষ দ্রষ্টব্যগুলি তারা আপনাদের দেখিয়ে দেবে। আর যদি হাতে সময় থাকে তাহলে আপনি নিজের মতো করেও ঘুরে দেখে নিতে পারেন। বিভিন্ন দ্রষ্টব্যগুলির ইতিহাস সেখানে থাকা লেখাগুলি পড়েও আপনি জেনে নিতে পারবেন। এবার আমরা এখান থেকে চলে যাব জয়সালমের, যেখানে আছে সোনার কেল্লা।
রাজস্থান ভ্রমণের আজকে প্রথম দিন। আমি এখন আছি বিকানের জংশনে। আজকে সকালবেলায় আমি বিকানের জংশনে এসে পৌঁছেছি, তারপরে বিকানেরের সাইট সিইং করেছি। এখন রাত্রিবেলায় চলে যাচ্ছি জয়সালমেরের উদ্দেশ্যে। একটা ট্রেন ধরবো, তার নাম্বার হচ্ছে 12468, নাম লীলান সুপারফাস্ট এক্সপ্রেস। জয়পুর থেকে ট্রেনটা ছাড়ে, তারপরে বিকানের এসে পৌঁছায়। জয়পুর থেকে 4:35 এখানে এসে পৌঁছায় 11:15। জয়সালমীর পৌঁছায় ভোরবেলায়, পরের দিন ভোরবেলায় 5:25। তো এই ট্রেনটা করে আপনারা যদি জয়পুর থেকে জয়সালমীর যেতে চান তাহলে এই ট্রেনটা ধরতে পারেন। ব্যাস, এবার কি ট্রেন আসবে, উঠে পড়বো, চোখ বন্ধ, আর যখন চোখ খুলবো সামনে সোনার কেল্লা। বিকানের থেকে এই একটি মাত্র ট্রেন লীলান এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলাচল করে। তবে জয়পুর ও যোধপুর থেকে জয়সালমের আসার বেশ কয়েকটি ট্রেন সারাদিনে আপনারা পেয়ে যাবেন। কলকাতা থেকে সরাসরি জয়সালমের আসার কোনো ট্রেন এখন নেই। সঠিক সময়েই আমার ট্রেন জয়সালমের পৌঁছে দিল। সোনার কেল্লার দূরত্ব এখান থেকে 2 কিলোমিটারেরও কম, হাঁটা পথে আরও কম। এই জয়সালমের স্টেশন খুব একটা বড় নয়, তবে ছোট্ট স্টেশন হলেও এই ভোরবেলায় অনেক লোকজন, গাড়ি, অটো চোখে পড়ল। নতুনভাবে স্টেশন এখানে তৈরি করা হচ্ছে। শুনতে পেলাম এখানে বিমানবন্দর নির্মাণেরও কাজ চলছে। একটি অটো 100 টাকার বিনিময়ে আমাকে আমার হোটেলে পৌঁছে দিল। 500 মিটার সোনার কেল্লার আপনি গেটের সামনে চলে যাবেন। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই রুমটা। এই যে বিছানাটায় মোটামুটি 3 জন বেশ ভালোভাবে শোয়া যাবে, অসুবিধা হবে না। এখানে একটা আয়না আছে, বেশ বড় আয়নাটা। এসি চলছে। এইটা বাথরুম। খুব ছোট নয়, বড়ই আছে বাথরুমটা। রুমের ট্যারিফগুলো বলে দিই। এই আমার যেটা আছে সেটা হচ্ছে 1250 টাকা অনলাইনে দেখাচ্ছিল। তো আমি এখানকার যিনি মালিক স্বরূপজি, তাকে আমি ফোন করেছিলাম। তো উনি বললো যে ডাইরেক্ট ফোন করেছেন 850 টাকায় হয়ে যাবে। তো 850 টাকায়, কেল্লার বাইরে, এটা কেল্লার ভেতরে নয়। এই রুম ঠিকঠাকই আমার মনে হয়েছিল, আমি বুকিং করেছি। কোনো রকম অসুবিধা আমি এখনো পর্যন্ত ফেস করিনি। এই ওয়েসিস হাভেলিতে উপরের তলায় বেশ কয়েকটি সুন্দর রুম আছে। রুমের জানালা থেকে কেল্লাও দেখা যায়। ভাড়া দিনপ্রতি 2000 টাকার মতো। দশেরা, গঙ্গর উৎসব আর নববর্ষের সময় রাজস্থানের সব জায়গার হোটেলের ভাড়া দ্বিগুণ হয়ে যায়। এই হোটেলে খাওয়া দাওয়া ও ভ্রমণের গাড়ির ব্যবস্থা আছে। তবে আমি বলবো কয়েকটি জায়গায় দরদাম করে তারপর ভ্রমণের গাড়ি বুকিং করবেন। জয়সালমেরের বেশ কয়েকটি হোটেলের নাম ও যোগাযোগ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে আপনারা বুকিং করতে পারেন। তবে বুকিং করার আগে সমস্ত কিছু ভালোভাবে যাচাই করে রিভিউ দেখে তারপর বুকিং করবেন। জয়সালমেরের প্রথম দিনটা পায়ে হেঁটেই বেশ কিছুটা ভ্রমণ সেরে নেওয়া যায়। সবার প্রথমে দেখে নিন সোনার কেল্লা। প্রবেশ মূল্য বড়দের 200 টাকা, 5 বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে 100 টাকা আর গাইডের খরচ 500 টাকা। আচ্ছা, মিউজিয়াম খোলা সকালবেলায় 7:30 থেকে, শীতকালে 8:30টায় ওপেন হয়, আর 6টা, সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে টিকিট প্রাইস। এবার আমাদেরকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এরপর এখান থেকে বাইরে বেরিয়ে পার্কিংয়ের কাছে দেখে নিন সালিম সিংয়ের অপূর্ব হাভেলি। আর পাটওয়াকি হাভেলি যাওয়ার সময় দেখে নিন নাথমলজির হাভেলি। এই জায়গাগুলি দেখার জন্য অটো ভাড়া করার কোনো দরকার নেই। এখানকার অলিগলি দিয়ে হেঁটে যেতে আপনার খুব ভালো লাগবে। তারপর চলে আসুন পাটওয়াকি হাভেলিতে। পাটওয়াকি হাভেলি দেখে আমি 100 টাকা দিয়ে একটি অটো ভাড়া করে চলে আসি এখানকার ব্রাহ্মণদের সমাধি ব্যাস ছাত্রী দেখতে। এখান থেকে অপূর্ব সূর্যাস্তও দেখা যায়। ব্যাস ছাত্রী থেকে 50 টাকা দিয়ে আর একটি অটো ভাড়া করে আমি চলে এসেছিলাম গাড়িসাল লেক দেখতে। সুপ্রভাত। আজকে অক্টোবর মাসের 2 তারিখ। রাজস্থান ভ্রমণের আজকে আমার 3য় দিন, আর জয়সালমের ভ্রমণের আজকে আমার 2য় দিন। আমি এখন আছি রাজার বাসস্থান, রাজার দেশ রাজস্থানে। এই যে গাড়িটা আছে, এই গাড়িটা আমি নিয়েছি।
এই গাড়িটা আমি অনলাইনেই বুক করেছিলাম। আপনারা যদি মনে করেন আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা এই গাড়িটা বুক করে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের যে হোটেল আছে সেখান থেকেও কথা বলে গাড়ি বুকিং করতে পারেন, অথবা যদি মনে করেন যে না আমি নিজে দরদাম করে বা কাস্টমাইজ করে আমি গাড়ি বুকিং করব, সেক্ষেত্রে আপনি চলে আসবেন কেল্লার সামনে, সোনার কেল্লার সামনে। ওখানে দেখবেন অনেক ট্যুর অপারেটরের অফিস আছে, সেখানে আপনি কথা বলে গাড়ি বুকিং করে নেবেন। এই গাড়িটা আমরা বুকিং করেছি, মানে আমি বুকিং করেছিলাম 5,000 টাকায়। এখন আমি একা আছি, সেক্ষেত্রে আমার একটু খরচ বেশিই হচ্ছে। জয়সালমের ভ্রমণের দ্বিতীয় দিনে সবার প্রথমে আমি যাই বারাবাগ দেখতে। তারপর সেখান থেকে সোজা তানট মাতার মন্দিরে। তানট মাতার মন্দির থেকে সচিত্র পরিচয়পত্রের অরিজিনাল দেখিয়ে বর্ডার যাওয়ার অনুমতি নিয়ে চলে আসি ভারত পাকিস্তান ববলিয়ান বর্ডারে। এরপর বর্ডার থেকে ফিরে এসে দেখে নিই তানট মাতার মন্দির। তারপর সেখান থেকে লঙ্গেওয়ালা হয়ে সোজা চলে আসি শাম বালিয়াড়িতে। এই যে এই বাইকগুলো আছে এগুলোর রেট হচ্ছে 1200 টাকা, আর একটা হচ্ছে 1500 টাকা। এখন একটাতে দুজন ম্যাক্সিমাম বসা যায়, তা ওনাদের সাথে একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়েও বলছে যে হ্যাঁ বসা যাবে। 2.5 কিলোমিটার পর্যন্ত 1200 টাকা, তার বেশি যদি হয় তাহলে 1500 টাকা। এই হচ্ছে রেট। এই যে চলে যাচ্ছে, 3 জন হয়ে যাচ্ছে দেখছি, যা 3 জন হয়ে যাচ্ছে। তবে সামনে যিনি চালাচ্ছেন তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন। একটা অন্যরকম লাগলো, ভালো লাগলো। আমি তো সকাল থেকে লাফাচ্ছিলাম যে কখন আমি এরকম মরুভূমি দেখবো, যে পুরো শুধু বালুই আর বালি, আর কিছু নেই। তো এই হচ্ছে সেই মরুভূমির আজকে আমার আশা পূর্ণ হলো। তবে সকালবেলায় যেখানটা দাঁড়িয়েছিলাম সেখানেও কিন্তু এইরকম জিপ সাফারি হয়। এই জিপ সাফারি না যদি আপনি আলাদাভাবে করেন তাহলে 1500 টাকা রেট, আর একটাতে মোটামুটি ধরুন 4 জন হয়ে যাবে। এরা যেভাবে তুলছে 6 জনও করে দিতে পারে। তাই এই হচ্ছে রেট। আপনি 6 জন উঠুন বা 1 জন উঠুন, সেটার জন্য আপনার রেট পড়ছে কিন্তু ওই 1500 টাকা। এবার যেহেতু আমি তো প্যাকেজ নিয়ে নিয়েছি, যেহেতু আমি একা আছি, তাই জন্য আমার ক্যামেল সাফারি, জিপ সাফারি, এখানে ফোক ড্যান্স যেটা হয় সেটা দেখা, মানে যে সেটা হচ্ছে রিসর্টে, আর রাত্রিবেলার খাওয়া দাওয়া সব মিলিয়ে আমার 2000 টাকা পড়ছে। আর যদি মনে করেন যে না আমি এত ঘুরবো না, আমি একদিন ক্যাম্পে থাকবো আর এইসব অ্যাক্টিভিটিগুলো করবো, তাহলে শুধু ক্যাম্পে থাকার জন্য 2 জনের চার্জ হচ্ছে 3500 টাকা, যেটা কিন্তু সিজন অফ সিজনে ভ্যারি করে। সেক্ষেত্রে আপনাকে আগে কথা বলে নিতে হবে যে কি রেট চলছে। আর 3500 টাকা 2 জনের পড়বে শুধুমাত্র থাকা খাওয়া নিয়ে। আর যদি ধরুন আপনারা আবার গাড়ি করে আসবেন তো এখানে, সেটা কিন্তু আপনাদের দিতে হবে। আমি এখানে এসে ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বললাম, তা যেটা ওখানে 3500 টাকা বলছিল এখানে 3000 টাকা বললো। মানে যদি কাপল হয়, একটা টেন্টে যদি থাকে, টেন্ট এবং কটেজ দুটোই আছে, দুটোর কিন্তু একই রেট, এমন নয় যে দুটোর আলাদা আলাদা রেট আছে। মানে 2 জনের 3000 টাকা। আমি আপনাদের এই ডেজার্ট ফোর্ট রিসর্টের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কিন্তু কথা বলে ভালো করে তারপরে আসবেন, কারণ যখন সিজন হয়ে যাবে
তখন কিন্তু রেট অনেকটা বেড়ে যাবে। এই ক্যাম্প থেকে জয়সালমের ফোর্টের কাছে আমার হোটেলে ফিরে আসতে ৪৫ মিনিটের মতন সময় লেগেছিল। হোটেলে আসার আগে ক্যাম্পের সুন্দর অনুষ্ঠানগুলি দেখে রাতের ডিনার করে নিয়েছিলাম। খাবারগুলি সত্যিই খুব সুন্দর ছিল, আর সাথে যে ডাল বাটি চুরমা দেওয়া হয়েছিল সেটি ছিল আমার পুরো রাজস্থান ভ্রমণের মধ্যে সব থেকে ভালো। সুপ্রভাত, আজকে অক্টোবর মাসের ৩ তারিখ, আর জয়সালমের ভ্রমণের আজকে আমার কিন্তু তৃতীয় দিন। আজকে জয়সালমের ছেড়ে দেবো, আজকে বিকেলবেলায় ট্রেন আছে, তা আমি চলে যাব হচ্ছে যোধপুরে। এই আমার পিছনের এইটাই হচ্ছে আমার হাভেলি, এইখানেই আমি ছিলাম। আজকে আমার যোধপুর যাওয়ার ট্রেন বিকালের দিকে আছে। হাতে যেটুকু সময় আছে তাতে সবার প্রথমে দেখে নিচ্ছি লক্ষ্মীনাথজিকা মন্দির, তারপর জয়সালমেরের বিখ্যাত জৈন মন্দির দেখব, আর একদম শেষে চলে যাব ভুতুরে গ্রাম কুলধারায়। তারপর সেখান থেকে চলে যাব জয়সালমের স্টেশন আর ধরে নেব যোধপুর যাওয়ার ট্রেন। এই মন্দিরের প্রতিটি বিগ্রহ প্রায় একই রকম দেখতে, তবে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা চিহ্ন লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে রঙও আলাদা হয়, আর যেহেতু এনারা শ্বেতাম্বর তাই প্রতিটি বিগ্রহের চোখ খোলা অবস্থায় থাকে। শুনলে অবাক হবেন, ৬,৬৬৬টি বিগ্রহ এখানে আছে। এই মন্দির বেশ সকালে খুলে যায়, তারপর দুপুর ২টো পর্যন্ত খোলা থাকে। এখানে বিনামূল্যে প্রবেশ করা যায়, তবে মোবাইলে ছবি ও ভিডিও তোলার জন্য ৫০ টাকা দিয়ে একটি টিকিট করতে হবে। কুলধারা গ্রামের দূরত্ব জয়সালমের ফোর্ট থেকে বলছি ১৮ কিলোমিটার। তারপরে ওখানে ৫০ টাকা দিয়ে টিকিট করলাম। তা ৫০ টাকা দিয়ে টিকিট করে গাড়ির ৫০ টাকা, আর এতে নিল আমাদের এক একজনের জন্য হচ্ছে ২০ টাকা করে টিকিট। তা শুধু ৫০ টাকাই উনি নিয়েছে। তারপরে এলাম, এই হচ্ছে মোটামুটি ধরুন গেট থেকে আরও ২ কিলোমিটার বা ৩ কিলোমিটার ধরুন, তাহলে ১৮ × ৩ = ২১ কিলোমিটার। এই কুলধারা গ্রাম। এই হচ্ছে এই সেই মন্ত্রী সালাম সিং বা সালিম সিং। তবে দেয়ালটা কিন্তু বোঝা যাচ্ছে যে ওই আগেকার দিনে যেমন মাটির দেয়ালে যেমন গোবর দিয়ে প্রলেপ দেওয়া হতো সেই রকম এইগুলো নতুন করে তৈরি করা হয়। এই দেখুন, সব কাঠ দিয়ে সিলিং করা আছে যাতে গরমের সময় ঠান্ডা হবে, ঠান্ডার সময় গরম হবে। কিচ্ছু নেই, রোদ্দুরের মধ্যে শুধু ঘুরছি। ট্রেন ধরে যোধপুর যাবো আজকে, এবার আপনাদেরকে যোধপুর ঘোরাবো। আসুন, চলো। চলে এলাম ব্লু সিটি যোধপুরে। এই সময়মাত্র নামলাম, এখন সময় হচ্ছে ৯টা ১২। এই ট্রেনটা জয়সালমের থেকে ছেড়েছিল বিকেলবেলায় ৩টে ৩০-এ। এখানে সময় ছিল ৮টা ৫৫, সামান্য কিছুক্ষণ লেট করেছে। যে ট্রেনটা করে এলাম সেই ট্রেনটার নাম্বার হচ্ছে 14803 সবরমতী এক্সপ্রেস। এসি নেই, শুধু পাখা আছে। এখানে বসার জন্য জায়গা আছে। এই বিছানাটাতে দুজনই ঠিকঠাক শুবে, ৩জন কিন্তু এটা হবে না। আসুন টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। পরিষ্কার, ঠিকঠাক পরিষ্কার আছে, গিজার আছে, এই চান করার জায়গা। তো এই যে হোটেলটায় আমি আছি, এই হোটেলটার নাম হচ্ছে কর্সিকান হাভেলি। এইটা আমি ইন্টারনেট থেকেই মানে গুগল থেকে দেখি বুক করেছিলাম। তো আমি ডাইরেক্ট ওনাদের সাথে যোগাযোগ করে কথা বলেছিলাম। তো উনি বললো যে নন এসি রুম ৮৫০ টাকা, আর এসি রুম বলেছিল ১২৫০ টাকা। তা নন এসিটাই আমি নিয়েছি। যোধপুর ভ্রমণ করার জন্য আমি একটি অটো ভাড়া করেছিলাম সারাদিনের জন্য। খরচ হয়েছিল ১০০০ টাকা। আমার হোটেল থেকে খুব কাছেই মেহরানগড় ফোর্ট, তাই ২০ মিনিট হেঁটে প্রথমে সেখানে চলে গেলাম। ফোর্ট দেখতে ঘন্টা ২-১-এর মতন সময় তো লাগবেই। ফোর্ট দেখা হয়ে গেলে তারপর আমার যে অটো চালক তাকে ফোন করে ডেকে নেব, আর অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখে নেব। আচ্ছা, আমি এখান থেকে টিকিট করলাম। তার টিকিটের প্রাইস হচ্ছে ২০০ টাকা এক একজনের। আর এখানে যেহেতু এটা এত উঁচু, যা হাইট আছে মনে হচ্ছে তো ওই
10 তলার বেশি হবে। এখানে লিফটের সুবিধা আছে। এখানে এই একটাই মাত্র কেল্লা যেখানে কিন্তু লিফটের সুবিধা আছে। তা 50 টাকা করে টিকিট, আমি লিফটে করে একদম উপরে চলে যাচ্ছি, উপর থেকে দেখতে দেখতে নিচে নেমে তারপরে এখান দিয়ে চলে যাব। মেহরানগড় ফোর্ট দেখার পর আমি আমার অটো চালককে ফোন করে যোধপুরের অন্যান্য যে জায়গাগুলি আছে সেগুলি ঘুরে দেখেছিলাম। অটো চালকের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যে যে জায়গাগুলি মেহরানগড় ফোর্ট দেখার পর আমি ঘুরেছিলাম সেই জায়গাগুলি আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছে। কেল্লা দেখার পর এখন আমি যাচ্ছি রাজস্থানের তাজমহল দেখতে, জসবন্ত থাড়ায়। এরপর এখান থেকে চলে যাব 1400 বছরের পুরনো প্রাচীন মারওয়াড়ের রাজধানীতে। স্থানীয় মানুষেরা মনে করেন লঙ্কার রাজা রাবণের স্ত্রী মন্দোদরী নাকি এখানেই বসবাস করতেন, আর তার নাম থেকেই এই স্থানটির নাম হয় মান্দর। এর সাথে আজকে দেখে নেব অপূর্ব মহামন্দির আর পৃথিবীর সবথেকে বড় বাসস্থানের মধ্যে একটি বিশাল আকার উমেদ ভবন প্যালেস, যেখানে আছে গ্রিক আর ভারতীয় স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। সাথে থাকছে ঘণ্টাঘর, 1740 সালে নির্মিত একটি কুয়ো, তুরজিকা ঝালরা, প্রাচীন কুঞ্জবিহারী মন্দির আর এমন একটি খাবার যেটা নাকি সারা ভারতবর্ষে কেবলমাত্র এখানেই পাওয়া যায়। ভোর 5টা নাগাদ হোটেল থেকে যোধপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। এত সকালে অটো পেতেও কোনো অসুবিধা হলো না। আজ মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা, কারণ আজ সফর করছি বন্দে ভারত এক্সপ্রেসে। যদিও খুব অল্প সময়ের জন্য সকাল 6টা 5-এ ছাড়বে আর আবু রোডে নামবো সকাল 9টা 5-এ, তবুও বন্দে ভারত এক্সপ্রেস বলে কথা। সুপ্রভাত। আজকে অক্টোবর মাসের 5 তারিখ আর রাজস্থান ভ্রমণের 6ষ্ঠ দিন। আমি এখন আছি যোধপুর স্টেশনে। আজকে 12461 সবরমতী বন্দে ভারত এক্সপ্রেস ধরবো। এই ট্রেন দিয়ে দিয়েছে যে 3 ঘন্টা মাত্র সময় নিচ্ছে, আর মাঝখানে দুটো মাত্র স্টেশনে দাঁড়াবে। একটা হচ্ছে পালি মারওয়াড় আর একটা হচ্ছে ফালনা। जोधपुर टू साबरमती। এখন সময় হচ্ছে 9টা 5, আর 9টা 5-এ একদম কারেক্ট টাইমে কিন্তু এখানে ট্রেনটা দিয়েছে। এই ট্রেনটা দেখতে এত সুন্দর, এটাই একটু মানে আমার কাছে একটা দর্শনীয় ব্যাপার হয়ে যায় মাঝে মাঝে, এত সুন্দর ট্রেনটাকে দেখতে। আচ্ছা, আমরা এখান থেকে এবার যাবো হচ্ছে মাউন্ট আবু। এখন মাউন্ট আবুর দূরত্ব হচ্ছে এখান থেকে 28 কিলোমিটার। তা বাইরে বাস আছে, গাড়ি আছে, বাসে করেও চলে যাবো আর এমনি গাড়ি করেও যাওয়া যেতে পারে। বাসে বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টার মতন সময় লাগে। ব্যাপারটা হচ্ছে কি, আমি স্টেশন থেকে বাস স্ট্যান্ডে এলাম। তা বাস স্ট্যান্ডে এখানে বাসের ভাড়া হচ্ছে 60 টাকা, আর নেক্সট বাস যেটা আছে সেটা হচ্ছে 10:30টায়। 10:30টা মানে অনেক লেট, এখন তো সবে 9টা 15 আছে। আর এখানে টাইমিংস হচ্ছে ওই 40 মিনিট 50 মিনিট ছাড়া ছাড়া হচ্ছে বাসের ভাড়া হচ্ছে 60 টাকা। আর একটা অপশান হচ্ছে শেয়ারিংয়ে যাওয়া যায়। শেয়ারিংয়ে ভাড়া হচ্ছে 100 টাকা। এই যে গাড়িটা আমি বসে আছি, তা ওরা ওই একটা গাড়িতে 4, 4, 8, 9, 10, 11 জন তুলছে। সেটা একটা চাপাচাপির ব্যাপার। তো আমি সেভাবেই যাচ্ছি। আর একটা যেটা উপায়, সেটা হচ্ছে যেটা ওখানে গাড়ি রিজার্ভ করলে 850 টাকা বলছিল, সেটা এখানে বলছে যে 500 টাকা। তা যদি আপনারা গাড়িতে করে রিজার্ভ করে একদম ডাইরেক্ট মাউন্ট আবু বা হোটেল পর্যন্ত বললে পৌঁছে দেবে, তাহলে কিন্তু আমার মতে বলে একটা গাড়ি রিজার্ভ করে যাওয়াটাই সব থেকে ভালো। কোনো ওয়েটিং নেই, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। এই গাড়িগুলো ওই 10-15 মিনিট অন্তর অন্তর ছেড়ে দেয়, ভাড়া পেয়ে গেলে মোটামুটি ছেড়ে দেয়। আমি হোটেলে চলে এসেছি। গাড়িটা বাস স্ট্যান্ড থেকে ছেড়েছিল হচ্ছে 9:45, আর 10:30টার সময় এখানে নামিয়ে দিয়েছে। মানে 45 মিনিট সময় লাগলো। ভালোই চালিয়েছে, খারাপ নয়। 45 মিনিটে চলে এসেছি। আচ্ছা, যে হোটেলটায় আমি আছি সেই হোটেলটার নাম হচ্ছে মাউন্ট ফ্লোরেন্স। আর সমস্যা হয়েছে কি, আমি তো মানে সিঙ্গেল পার্সন, তো এখানে একটু ওই একা থাকা নিয়ে একটু সমস্যা হয়। তো সেই জন্য মানে এই হোটেলটা নিতে একটু মানে বেশি রেট হয়ে গেল আমার। আর একটু কমের মধ্যেও অনেক হোটেল আছে, যেখানটা আছে এনো রাস্তার উপরেই হোটেল। এখান থেকে বাস স্ট্যান্ড হেঁটে 5 মিনিট 10 মিনিটের মতো। তাই একটু রেটটা একটু বেশি হলো। তা হোটেল ঠিক আছে, তবে কোথায় যেন মনে হয় যে আমার যে হোটেলটা আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হতো। আসুন আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই।
এইখানে একটা টিভি আছে, বেডটা যথেষ্ট বড়, আরামসে 3 জন। জামা কাপড় রাখার জন্য এইটা ব্যবহার করতে পারেন। নিচে একটা ছোট্ট ফ্রিজ আছে, কোনো ভিউ নেই রুমে, আয়না, বাথরুমটা যথেষ্ট পরিষ্কার। এই গরম জলের ব্যবস্থা আছে, সমস্যা হবে না। এখানে আশেপাশে যে হোটেলগুলো আছে আমি সেখানেরও যোগাযোগ নাম্বার আপনাদের দিয়ে দেবো। তা আগে আমি সাইট সিনে চলে যাই, কারণ এখন অলরেডি কটা বাজে, এখন 11:15। সাইট সিনের জন্য বেরিয়ে যাই, এসে দেখছি কি হোটেল আছে না আছে। এখান থেকে নাক্কি লেক খুব কাছে। আচ্ছা, সাইট সিনের জন্য আমি আসার সময় একটা ড্রাইভারের সাথে কথা বলে নিয়েছি। তা 1,500 টাকা রেট বলেছে, কার্ড দিয়েছে। 1,500 টাকা রেট বলেছে, আমি 1200 টাকা বলেছিলাম। 1300 টাকায় রাজি হয়েছে, সব জায়গাগুলো ঘুরিয়ে দেবে। শুধুমাত্র একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে টেভাস ট্যাঙ্ক, সেটা একটু জঙ্গলের ভিতরে, তাই ওখানে নাকি ফরেস্টের পারমিশনের ব্যাপার আছে। এমনি এখানে মেন ঘোরার জন্য 3টে জায়গা আপনারা ধরে রাখবেন। একটা হচ্ছে আরাবল্লী পর্বতের সব থেকে উঁচু যে জায়গা, শিখর, গুরু শিখর। একটা হচ্ছে জৈন মন্দির, সেই জৈন মন্দির মিস করাই যাবে না। আর একটা হচ্ছে নাক্কি লেক। নাক্কি লেক আমার হোটেলের কাছে। এই গাড়িটায় করে সাইট সিন করছে। আমার ড্রাইভার দাদা আমাকে বেশ সুন্দর করে মাউন্ট আবু ঘুরিয়ে দেখেছিলেন। একটি দিনেই ভালোভাবে মাউন্ট আবু ঘুরে দেখে নেওয়া যায়। একে একে ইউনিভার্সাল পিস হল, পাহাড়ের উপরে অবস্থিত আরবুদা দেবীর মন্দির, সোমনাথ মহাদেব মন্দির, দিলওয়াড়ার অপূর্ব জৈন মন্দির, গুরু শিখর, লাভার্স ভিউ পয়েন্ট, ব্রহ্মকুমারী পিস পার্ক ও অচলেশ্বর মহাদেব মন্দির দেখে আমি নাক্কি লেকে চলে এসেছিলাম। এই নাক্কি লেকের আশেপাশে প্রচুর খাবারের ও কেনাকাটার দোকান আছে। তারপর নাক্কি লেক থেকে খানিকটা ট্রেক করে চলে গিয়েছিলাম টোড রক দেখতে। খুব তাড়াতাড়ি আমি ফিরে আসছি রাজস্থান ভ্রমণের শেষ পর্বটি নিয়ে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।